2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববাসীকে বার্তা দেবেন ডক্টর ইউনূস, জানালেন প্রেস সচিব। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে। সন্ধ্যা নামলে ঢাকার দর্শনীয় স্থানে চুরি ছিনতাই আতঙ্ক, সর্বস্ব কেড়ে নিচ্ছে অপরাধীরা। কর্মসংস্থান সংকট ও বেকারত্বে বাড়ছে অপরাধ, বলছেন গবেষকরা। আকস্মিক বন্যায় শেরপুরে ভেসে গেছে পুকুরের মাছ ও ফসল, ক্ষতিগ্রস্তের তালিকা করছে কৃষি বিভাগ। বাঁধ মেরামতের আশ্বাস জেলা প্রশাসকের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের খবর। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানী ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এমন বার্তায় দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানির সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কাজ করছে এবং সামনে আরো কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। দ্বিতীয় দিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসেপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। দ্বিতীয় দিনের কর্মসূচিতে 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়টি বারবার উঠে আসে, যা ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে এমন বার্তাই দিয়েছেন। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তার প্রেস সচিব। মূল মেসেজ হচ্ছে যে আমরা 15 ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। যদিও দ্বিতীয় দিনের এত আয়োজন থাকলেও প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়টি। প্রেস সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি। হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাইকমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক 5 নেতারই বিমানবন্দর থেকে তাদের সাথে বের হওয়ার কথা ছিল। ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু
কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। বিমানবন্দরের অপ্রীতিকর পরিস্থিতির পর সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির 6 শীর্ষ নেতৃত্বকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি সফরের দ্বিতীয় দিন তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। যদিও সরকার বলছে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টার বহরের প্রত্যেকের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর গাজা ও ইসরায়েল, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজা যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের 8 দেশের নেতাদের সঙ্গে সাইডলাইনের বৈঠকে ট্রাম্প জানান, গাজা সংকট নিয়ে সফল আলোচনা হয়েছে। তার আশা শান্তি আলোচনায় ইসরায়েলও যোগ দেবে শিগগিরই। এছাড়া ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে হামাসের নৃশংস কর্মকাণ্ড ভুলে যাওয়া নয়। এ পদক্ষেপ কোনোভাবেই হামাসকে সমর্থন দেয়া না। এদিকে যুদ্ধে ইউক্রেন জয়ী হতে পারে এবং রাশিয়ার কাছে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। এরপরে ট্রাম্পকে গেম চেঞ্জার উল্লেখ করে তার ব্যাপক প্রশংসা করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ শেষ হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে জেলেনস্কি। হাঁসের মাংস খেতে চলে যাচ্ছেন পূর্বাচল, রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যাচ্ছেন হাতিরঝিল, কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যাচ্ছেন দিয়াবাড়ি। সর্বস্ব হারানোর আগে আপনি জানতেই পারছেন না শিকারি চিলের মতো আপনার জন্য অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে এসব অপরাধীরা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। সমাজ বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকার দর্শনীয় স্থানগুলো, তাই সুযোগ নিচ্ছে অপরাধীরা। জামাল খানকে নিয়ে আরিফ হোসেনের প্রতিবেদন। সন্ধ্যা 7টা, পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্বাচলের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির সড়কবাতি প্রতিটি এখানে বন্ধ। আর এই সুযোগ কাজে লাগায় ছিনতাইকারীরা। প্রায় প্রতিনিয়তই এই সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় হত্যা করে লাশ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটে। পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের। কিছুদিন আগে এখান থেকে ওই যে একটা মহিলার ব্যাগ থেকে আপনার মানে বুয়া পুলিশ সাইজা লয়ে গেছে 30,000 টাকা, পরে চেন বস্তায় হাত পা বাইন্ধে তুই ফালাইতে জায়গা, মোটরসাইকেল নেগা, তারপর হুন্ডা নেগা। আঙ্গো এলাকার লোকের অনেক গাড়িগুলো এভাবে নিয়ে গেছে। আমার এক গুঞ্জামাই গাড়ি সেখানে 3টা। এই রাস্তার আশেপাশে তো বাড়িঘর নাই, বাড়ি তো পুরো আমরা গরম করছি। আমরা বড় দিন সকালবেলা হুলি রাস্তাঘাটে ফালাই চলাই ঠিক আছে এই ধরনের। প্রথম এইদিকে আসছি, আমার নিজের থেকে ভয় লাগছে, কিন্তু এইদিকে রাস্তাঘাটও তো চিনি না, অন্ধকার ভিতরে। ছিনতাই ডাকাতি ও চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানোর ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পড়ার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরা এখন সময় কাটায় অনিশ্চয়তায়। আমরা আসলেও মানে রিস্ক নিয়ে আসি, সেফটি নেই আমাদের জন্য, যে আমরা যেখানে আসছি এটা কোনো নিরাপত্তা নাই। একই চিত্র হাতিরঝিলে। এখানে একসময় ঘুরতে আসতো যান্ত্রিক নগরের জাতাকলে পড়ে হাঁপিয়ে ওঠা মানুষরা, কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন। দেখে বোঝার উপায় নেই এটি একটি ল্যাম্পপোস্ট, কারণ এর থেকে বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। এছাড়া বৈদ্যুতিক তারের সংযোগও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই চিত্র শুধু এই ল্যাম্পপোস্টের নয়, অধিকাংশ ল্যাম্পপোস্ট হাতিরঝিলের। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষদের। তারা বলছেন
এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। আমার কাছ থেকে যখন আমার ফোন মানিব্যাগ চিন্তাই করবে, আমি তো চাইবো যেগুলো বাঁচাতে। এখন আমাকে তো আপনার কোনো অস্ত্র দিয়ে তো আঘাতও করতে পারে, এটা তো আমার প্রাণনাশেরও বিষয় আছে। ধরুন আমরা তো এখানে আসি হাতির ঝিলে আসছি মানে রিফ্রেশমেন্টের জন্য অথবা পরিবার নিয়ে ঘোরার জন্য। এখন এখানে এসে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো আমরা চিন্তার বিষয় একটা। একই চিত্র দিয়াবাড়ির, রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এই ব্রিজের মাথা তো অনেক সময় চিন্তাই হয়। রানিং এর মধ্যেতেই মনে করেন রিক্সা থেকে মোবাইল চিন্তা করে হুন্ডারে রানিং হুন্ডারে এইগুলো করে। রাজধানীর 50টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে 75 জন এবং আগস্ট মাসে খুন হয়েছে 32 জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেওয়ার ঘটনায় জুলাই মাসে 4টি ও আগস্ট মাসে 3টি মামলা হয়েছে, অথচ বাস্তব চিত্র ভিন্ন। কি বলছে বিশ্লেষকরা? আমরা 2-1 দিন আগে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলাই হচ্ছে যে রাতে হাতির ঝিল এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এই প্রশ্নে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন অথবা অবসর সময় কাটানোর যে এই প্রসঙ্গকে সামনে এনে যেভাবে স্থানগুলো অনিরাপদ হচ্ছে ক্রমান্বয়ে, এটি তো আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে। পুলিশ বলছে বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে তারা। প্রয়োজনে 999-এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে। দিয়াবাড়িতে বা আপনার পূর্বাঞ্চলে বা হাতিরঝিলে যে কয়টা বেওয়ারিশ লাশ ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেগুলো দেখা যায় ঘটনাগুলো অন্য জায়গায় ঘটেছে। এখানে কোনো একটা সময়ে লাশগুলো কে বা কারা ফেলে গেছে। এইখানকার নিরাপত্তা সবসময় আমরা প্রদান করে আসছি এবং কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যদি কেউ অনুভব করেন সাথে সাথে পুলিশকে অবহিত করলে আমাদের নিকটস্থ যে পেট্রোল টিমগুলো রয়েছে তারা দ্রুততম সময়ের ভিতরে সেখানে সাড়া দিবে। অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো, দাবি তাদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। গেল 12 সেপ্টেম্বর কূটনীতিক পাড়া খ্যাত গুলশানের একটি পোশাকের শোরুমে ফিল্মি কায়দায় ঘটেছে চুরির ঘটনা। গেল বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে চুরির ঘটনায় মামলা হয়েছে প্রায় 2500। তবে পুলিশ বলছে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। 12 সেপ্টেম্বর ভোর 5টা, গুলশান 1-এর প্রধান সড়ক। সাদা প্রাইভেট কার থেকে নামলেন 3 যুবক। গাড়ি থেকে নেমেই একটি পোশাকের শোরুমের তালা ভাঙার চেষ্টা চালায় একজন, অন্য দুজন খেয়াল রাখে চারপাশে। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়া ডাকাতির চিত্র যা হার মানায় সিনেমার দৃশ্যকেও। ফুটেজে আরও দেখা যায় মুহূর্তেই শোরুমে ঢুকে ফিল্মি কায়দায় হাতিয়ে নেওয়া হয় কয়েক লাখ টাকা। গুলশানের মতো নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভুক্তভোগীরা। 5:33 আমরা দেখি যে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম একটা গাড়ি আসলো, এসে অনেকটা ছায়ার মতো গাড়িটাকে রেখে এত সহজভাবে কিভাবে একটা গাড়ি এসে যেটা আসলে নেম প্লেটও ইউজ করতে পারছে। অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা আসলে আমরা তো চিন্তাই করতে পারিনি। কারণ আমরা যদি চিন্তা করতে পারতাম বা এই ধরনের কিছু আজ থাকতো, আমাদের থাকতো, তাহলে কিন্তু আমরা আগে থেকে আমাদের সিকিউরিটি আরো স্ট্রং করে দিতাম বা আমরা আমাদের পার্সোনাল সিকিউরিটি রাখতাম। ঢাকা মহানগর পুলিশের তথ্য মতে গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জুলাই পর্যন্ত রাজধানীতে চুরির ঘটনায় ডিএমপির 8টি বিভাগে মোট 2400 মামলা রুজু করা হয়েছে। পুলিশ বলছে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসে 2টো ডাকাতির ঘটনা রেকর্ড হয়। এই সময়ে আপনার 52টির মতো দস্যুতার ঘটনা রেকর্ড হয় আমাদের 50টি থানায়, আর 132টা চুরির ঘটনা রেকর্ড হয়। যেসব ঘটনা ঘটছে এইখানে আমরা চেষ্টা করছি সেগুলো তদন্তপূর্বক
ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা। বৈধ কর্মসংস্থান কমা ও বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ার ফলে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে বলে জানান সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। অপরাধ নিয়ন্ত্রণে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ তার। এখন চুরি ডাকাতি ছিনতাই করার জন্য আলাদা আলাদা করে পেশাদারি চক্রই তৈরি হয়েছে, নানা গ্যাং তৈরি হয়েছে। তাদের কাছে দেশি বিদেশি অস্ত্র আছে, প্রশিক্ষণ পর্যন্ত নাই, এই অভিযোগ পর্যন্ত আছে যে রাষ্ট্র তার সকল নাগরিকের জন্য তার যোগ্যতা, তার দক্ষতা, তার সক্ষমতা, তার ইচ্ছা অনুযায়ী বৈধ কর্মের ব্যবস্থা করতে পারছে না। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বৈধ কর্মের ব্যবস্থা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একটা অংশ নানাভাবে অপরাধমুখী হবে। পুলিশি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে সমন্বিত প্রতিরোধ গড়ে তুললে এ ধরনের ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি। ওমর ফারুক, এখন, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে হত্যাকাণ্ডের 1 বছর পরও মামলার সাক্ষীরা হুমকি ধামকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে সাক্ষীদের সুরক্ষা ও ডাকাত দমনে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। মনোতোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন রাসেল মিয়া। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রাম। এখানেই 2024 সালের 24 সেপ্টেম্বর ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর বদলে গেছে পুরো গ্রামের পরিস্থিতি। এখনও রাত নামলে ভয়ে থাকেন স্থানীয়রা, যে কোনো সময় আবারও ডাকাত দল হানা দিতে পারে এই আতঙ্কে। সেদিন রেজাউল করিম নামে যার বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল, সেই পরিবারের সদস্যরা এখনো শিউরে উঠেন ঘটনাটি মনে করে। আমাদের বাড়িতে 6 জন ধরছিল। তানজিম স্যার একটা মার্ডার হয়েছে ডাহাতে, ওনাকে ছুরি মারছে, গুলি মারছে। উনি ডাক্তার হাসে নিয়ে যাইতে যাইতে মারা গেছে। এখনো বই লাগে, আবার ডুববে মনে হয়, আবার ডুববে মনে হয়, এরকম বই লাগে আর কি। পূর্ব মাইজপাড়া ও আশপাশের গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হন না তারা। অধিকাংশ ডাকাতের বসবাস পার্শ্ববর্তী রিজার্ভ পাড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সবাই আতঙ্কে আছে, কেউ বাইর হইতে চায় না বাড়ি থেকে। 8টা-9টা বাজলে এখানে একজন লোকও থাকে না ভয়ে। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই, ওরা আবার আক্রমণ করতে পারে এখানে আমাদের পাড়ার মধ্যে, জন্য সবাই বইয়া আছে। বিচার অবশ্যই ওয়াই ভরিব, আর জন সন্তান নবাবে আর নানি মানুষ নিবা যা কর্মকর্তা মারি ফেলিয়ে এবেলায় বড় একখান বিচার মনে হরিও না দাদা, কঠোর শাস্তি মনে হরিও না। মামলায় এরই মধ্যে 44 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এলেও অভিযোগ উঠেছে আদালত কক্ষেই আসামিরা প্রকাশ্যে সাক্ষীদের হুমকি দিচ্ছেন। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর আজকে গত 3 দিন আগে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তা নিতে ভুগতেছি। আমি সেনাবাহিনীর সহ এবং উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আমি নিরাপত্তা এবং আমার পরিবারের আমার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চাচ্ছি। আমি নিরপেক্ষ সাক্ষী যখন কোর্ট উপস্থাপিত করি আমরা, তখন তাদেরকে সে প্রকাশ্যে একেবারে কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্ধর্ষ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। ঘটনার পর হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও বাকি 6 জন এখনো পলাতক। পুলিশ বলছে হত্যার পর মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। আমাদের জেলা পুলিশ থেকেও যতটুকু আমাদের সাপোর্ট দেওয়ার আমরা সাপোর্ট দিচ্ছি, এই মামলা যেন বিচার নিশ্চিত হয়। একইভাবে আমরা যদি কোনো সাক্ষীর সুরক্ষা, তাদের যাতায়াত এবং তার বিষয়গুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা এখনো পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার বাসিন্দা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন 2022 সালে 82তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেছিলেন। মনোতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার। সুখরঞ্জন পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। গত 24 ঘন্টায় জেলার ডেঙ্গু আক্রান্ত হয়ে 38 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্তারিত জানাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন হঠাৎ করে পটুয়াখালীতে ডেঙ্গুর উপদ্রব কেন বাড়লো আর চিকিৎসকরা কি বলছেন?
স্বামী পটুয়াখালী জেলা আসলে এই উপকূলীয় অঞ্চল এবং এখানকার কিন্তু ঝোপ ঝাড় জঙ্গল এবং এদর ডোবা এবং বিভিন্ন জলাশয় রয়েছে। সে কারণেই কিন্তু এখানে যে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম এবং বৃষ্টিপাতের কারণেই কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে সকল পরিস্থিতির কারণেই কিন্তু জলাবদ্ধতা কারণে কিন্তু ডেঙ্গুর বংশ বিস্তার করতে পেরেছে এবং একই সঙ্গে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছেন অনেক মানুষ। পটুয়াখালী জেলার সকল উপজেলায় গত ২৪ ঘন্টায় প্রায় ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তো পটুয়াখালী যে সকল হাসপাতালে, যেমন পটুয়াখালী সদর হাসপাতালে ১২ জন আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রয়েছে এবং মির্জাগঞ্জ ১১ জন এবং ১০ মিনায় ২ জন, কলাপাড়ায় ৭ জন এবং গলাচিপায় ৩ জন এবং বাউফলে ১ জন এবং দুমকিতে ১ জন। এই মোট ৩৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। তো এখন যে এখানকার যে অবস্থা, উপকূলীয় অঞ্চলের যে সকল পৌরসভা এবং উপজেলা প্রশাসন এবং সিভিল সার্জন সহ একটু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে যদি মশার উৎপত্তি স্থল সেগুলো যদি ধ্বংস না করা হয় তাহলে কিন্তু মশার উপদ্রব আরও বাড়ার শঙ্কার কথা প্রকাশ করেছে। তারা বলেছে যে এখন কিন্তু উপজেলা এবং পৌরসভার সহ জনপ্রশাসনে স্থানীয় যে সরকার প্রশাসন পরিচালনার যে সকল জনপ্রতিনিধি রয়েছে সে সকল জনপ্রতিনিধির উপস্থিতি কম থাকায় এবং প্রশাসক দ্বারা এ সকল জনস্বাস্থ্য কার্যক্রম পরিচালনা হওয়ার কারণে কিছুটা কার্যক্রম বিলম্বিত হয়েছে। তারপরও উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার পরে তারা নিশ্চিত করেছে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তারপরেও কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গু, কেননা ওই উপকূলীয় অঞ্চলে যে সকল অপরিচ্ছন্ন এলাকা রয়েছে সে সকল এলাকা যদি আরও পরিচ্ছন্নতা অভিযান নির্বিচ্ছিন্ন করা হয় তাহলেই এই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে এবং সচেতনতা বাড়ালেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে অভিজ্ঞ মহল নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী পটুয়াখালী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। ২৪-এর বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের আকস্মিক বন্যার কবলে শেরপুরবাসী। সম্প্রতি টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় নিম্নাঞ্চলের মাছের পুকুর ও ফসলের ক্ষেত। ঢলের পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ২০২৪-এর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সম্প্রতি আকস্মিক বন্যায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় ফসলের ক্ষেত ও মাছের পুকুর। পানির নিচে তলিয়ে যায় বিস্তীর্ণ রোপা আমন ও শীতকালীন আগাম সবজি। ক্ষতিগ্রস্ত হন ঝিনাইগাতি উপজেলা সহ আশপাশের শত শত কৃষক। অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়ি ছাড়া এবং হাজার হাজার জমির আবাদি জমি নষ্ট হয়ে গেছে। আমার ১ একর জমিন পাহাড়ের ঢল্লা এসিয়া তলা গেছে। ২-১ দিন পানি যদি না কমে তাহলে মনে করেন এটা আশা করা যায় না এবং এটা আর ঘরে তোলা যাবে না। অনেকগুলো মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন পানি হঠাৎ করে আসলো, আসার পরে আমার পুকুরের মাছ সব চলে গেছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, যদি আমাদেরকে একটা এই পাহাড়ের এদিক দিয়ে একটা মহারশী নদীতে একটা বেড়িবাঁধ করে দিত আমাদের জন্য আসলে খুব ভালো হইতো। কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় ১,৫৭৬ হেক্টর জমির রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে ৮৬ হেক্টর জমির শীতকালীন আগাম সবজি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আমনের চারা এবং রবি শস্যর বীজ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সর্বাধিক কৃষকের পাশে আসছি। আমরা সব জায়গায় তাদের পাশে থেকে আমাদেরকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করছি। রবি প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদেরকে আগাম রবি শস্য এবং সরিষা আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি। উজানের ঢলের তোড়ে ভেঙে যায় নদী তীরবর্তী অনেক কাঁচা ঘর। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কের উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার্ত পরিবারগুলো।
পানি নেমে গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় বাঁধ ভেঙেছে, এটা হচ্ছে প্রায় 30 মিটারের মতো অংশ। এছাড়া অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খুব দ্রুতই সংস্কার করে দিব। আমরা অলরেডি এটা সংস্কারের জন্য চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চেয়ে পাঠিয়েছি। নদীর ভাঙাবাঁধ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভাঙাবাঁধ মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি, আমাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসন ইউনুস সাহেব দেখাশোনা করেছেন। আমাদের যে বাঁধের কাজ চলছে, অনেক যেখানে বাঁধ হয়েছে সেখানে ভাঙেনি, কিন্তু পুরো বিষয়টা একটু টেকসই হওয়া দরকার ছিল। আমরা উপরে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবো যে যেখানে ভেঙেছে বা যেখানে ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা আছে সব কিছু মিলেই যেন একটা সাস্টেনেবল হয়, এমন একটা দীর্ঘস্থায়ী বাঁধ দেওয়া হয়। 1988 সালের পর 2024-এর ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বেঁচে যায় 1,700 খামারের মাছ। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নওগাঁয় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল চালিত রিক্সা। শ্রম ও সময় বাঁচাতে এবং আয় বাড়াতে চালকরা ঝুঁকছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। জেলায় অন্তত 50টি কারখানায় মাসে উৎপাদিত হচ্ছে শত শত অটোরিকশা। আব্বাস আলীর পাঠানো তথ্য, ছবিতে প্রতিবেদন। রিকশা চালক সিরাজুল ইসলাম গত 4 দশক থেকে নওগাঁ শহরে প্যাডেল চালিত রিকশা চালিয়ে সংসারের খরচ চালাচ্ছেন। তবে যাত্রীরা এখন আর প্যাডেল রিকশায় না ওঠায় কমেছে আয়। ব্যাটারি চালিত অটোরিকশা কেনার সামর্থ্য না থাকায় প্যাডেলের রিকশায় এখন শেষ ভরসা। 2 বছর আগেও প্যাডেল চালিত রিকশায় দিনে আয় হতো 200 থেকে 300 টাকা, এখন তা নেমে এসেছে 80 থেকে 100 টাকায়। অথচ ব্যাটারি চালিত অটোরিকশায় প্রতিদিন আয় 500 থেকে 700 টাকা। গত 40 বছর থেকে রিক্সা চালাচ্ছি। এক বছর আগে তাও 200-300 টাকা ভাড়া হচ্ছিল, এখন আর ভাড়া হয় না অত। এখন 80-90 টাকা ভাড়া হয়। এই টাকা দিয়ে সংসার চলিচ্ছে না কেউ। একসময় শহরের অলিগলিতে শোনা যেত প্যাডেল রিকশার ক্রিং ক্রিং আর টুংটাং শব্দ। তবে গত 5 বছরে সে স্থান দখল করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গ্রাম থেকে শহর সবখানেই এখন অটোরিকশার দৌরাত্ম্য। 20 বছর থেকে পায়ে রিক্সা চালে, এখন আর পারছি না। এই জন্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার পরিবারকে আমি কোনোরকমকে নির্ভর করছি। আমরা অনেক সুবিধা পাই এতে। গাড়ি মনে করেন যে আমাদের খাটনি কম, কাজের ফাঁকে ফাঁকে চালাচ্ছি এবং পারমিটভাবেও চালাচ্ছি। দিনে মনে করেন 500-700 টাকা আসে। পারিশ্রমিক করলে সংসারে করার পর সন্ধ্যার পরে গাড়িটা বের করে, বা সকালে বের হয়ে গাড়ি মানে 500 টাকা বা 1000 টাকা কামাই করে আসে, আবার সংসারের কাজ করে। এই জন্য মানে এই গাড়িটা খুব ভালো। কারখানার মালিকরা জানান, ব্যাটারি সহ পুরো রিকশার দাম হয় প্রায় 1,40,000 টাকা। জেলায় মাসে তৈরি হয় অন্তত 250টি অটোরিকশা, যার খরচ প্রায় 2 কোটি টাকা। নোয়া তো দাম ছিল কম, 70 টাকা 75 টাকা কেজি। এখন অনেক দাম বেড়ে গেছে, 90 টাকা 95 টাকা কেজি লাগে গেছে। একটা গাড়িতে আমার খরচ আসে মোটামুটি 80 থেকে 85, বিক্রি হয় 90,000-এর মতো। তবে আগে মানুষ রিক্সা চালাতো, পায়ে রিক্সা চালাতো, খুব কষ্ট হতো। এখন ব্যাটারি চালিত গাড়ি নামে তো সবার সুবিধা হয়েছে। প্রতিটি রিকশা থেকে 4 থেকে 5,000 টাকা আয় করলেও ঋণের জন্য কারখানার মালিকদের নির্ভর করতে হয় বেসরকারি সংস্থার উপর। এতে আয়ের একটি অংশ চলে যায় সুদ পরিশোধে। এই টাকাটা যদি আমরা দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যম থেকে পাই, তাহলে আমাদের অল্প সুদে মানে অল্প লাভে ব্যবসাটা করতে আমাদের পক্ষে আর কি ভালো হবে। আর কম রেট ছিল আগে, কম মজুরি খরচটা বানানা আগে ছিল 60, আর এখন হয়েছে মোটামুটি বের হয় 80-85 হাজার। এই গত 2 থেকে 3 বছরে এটা। চাহিদা বাড়ায় বেড়েছে কর্মসংস্থানও। শিল্প সম্ভাবনা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। বিসিক একটা সুবিধা আছে যে আমরা খুবই সরল সুদে আমরা ঋণ দিই। সেটা হচ্ছে নারী উদ্যোক্তা হলে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সহজ শর্তে আমরা ঋণ দিই। আমাদের কাছে আসলে আমরা তাদেরকে এই স্বল্প সুদে ঋণ খুব সহজে আমরা ঋণ দিতে ব্যবস্থা করে দেবো, এবং তাদের যদি অন্য কোনো কারিগরি কোনো সহযোগিতা লাগে সে ব্যাপারেও কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো। কয়েক বছর আগেও নওগাঁ শহরের প্রতিটি অলিগলি মুখরিত থাকত প্যাডেল চালিত রিকশার শব্দে।
তবে সময়ের সাথে সেই রিক্সা এখন বিলুপ্তির পথে। আব্বাস আলী, এখন, নওগাঁ। ইউরোপ সহ বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়াকে যথেষ্ট মনে করছেন না প্রতিবেশী দেশে শরণার্থী হওয়া ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে তাদের স্বপ্ন অধরায় থেকে যাবে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশায় আছেন। বিশ্লেষকদের মতে রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনি আত্মরক্ষার অধিকারকে শক্তিশালী করবে। এদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে সমাবেশ করেছেন বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। এবারের জাতিসংঘ সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন সংকট। বিশ্ব নেতারা জোর দিচ্ছেন দ্বিরাষ্ট্র সমাধানের উপর। সেই লক্ষ্যেই ইউরোপ সহ শক্তিশালী দেশগুলো যুক্তরাষ্ট্রের বাধার মুখেও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এতে করে ইসরায়েলের উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। লেবানন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন শহরে থাকা ফিলিস্তিনি শরণার্থীরা বলছেন, শুধু রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কিছুই হবে না। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে হবে, তা না হলে তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে। بس تأثير يعني بدنا نشوف الردة هذا العدو الرد. ما عدنا نثق بالمجتمع الدولي لأنه طلع للأسف هو عبارة عن كذبة. পশ্চিমা দেশগুলোর স্বীকৃতির সমর্থনে ফিলিস্তিনিরা সমাবেশ করেছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে। জাতিসংঘের 4 ভাগের 3 ভাগ দেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে এই অঞ্চলের ফিলিস্তিনিরা। তাদের মতে দেরিতে হলেও এই স্বীকৃতি শান্তি প্রতিষ্ঠায় কিছুটা কাজ করবে। كلمة فخامة الرئيس أن هناك بديل لهذه الحروب وسفك الدماء وآن الأوان. لأنه إحنا شعب محتل، صرنا دولة محتلة وشعب محتل. তবে বিশ্লেষকদের মতে এসব দেশের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের অবস্থান আরও দৃঢ় করবে। আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হবে ফিলিস্তিনিদের। প্রায় 40টি দেশের কনসুলেট বা প্রতিনিধি অফিস থাকলেও ফিলিস্তিনিদের সেগুলোতে প্রবেশাধিকার সীমিত। يعني الاعترافات من قبل دول العالم ومن قبل دول وازنة لها قيمة قانونية هامة جدا في القانون الدولي لأنها ترتب آثار قانونية. এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অস্ট্রেলিয়ানদের মধ্যে। এ সময় দুটি দল ফিলিস্তিন ও ইসরায়েলের পতাকা হাতে বিক্ষোভ করে। এক পক্ষ ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানালেও অন্য পক্ষ বলছে এতে করে হামাসকে সমর্থন দেওয়া হয়েছে। what the media has proposed. I think it's absolutely fantastic that they finally had the courage to do so. ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের সিটি হলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন বাসিন্দারা। যদিও শহর কর্তৃপক্ষের অনুমতি না নেয়ার অভিযোগে 25 মিনিট পর সেই পতাকা নামিয়ে ফেলা হয়। তানভীর জনি, এখন বিশ্ব। সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় 30 জন। ভূমিধস ও পানির তোড়ে ভেঙে গেছে সড়ক, মহাসড়ক ও সেতু। ব্যাপক বন্যার কবলে পড়েছে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন। এদিকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুপার টাইফুন রাগাসা বুধবার সকালে আঘাত হেনেছে হংকংয়ের উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। ঝড় ও মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে আছে হংকংয়ের জনজীবন। বাতিল করা হয়েছে 7 শতাধিক ফ্লাইট। মঙ্গলবার গভীর রাতে হংকংয়ের উপকূলের সর্বোচ্চ 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে 250 বছরের পুরনো রয়্যাল লন্ডন হাসপাতাল এখন আধুনিক টাউন হল। ঐতিহাসিক ভবনের উদ্বোধনে যোগ দেন হাজারো মানুষ। নতুন টাউন হল থেকে জনগণের সেবাকে আরও কাছে ও সহজলভ্য করার প্রত্যাশা সকলের। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। 250 বছরের পুরনো রয়্যাল লন্ডন হাসপাতাল এখন টাউন হল। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাসকারী ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নিজস্ব ভবন এটি। হাসপাতালের পুরনো ভবনটি প্রায় 8.5 মিলিয়ন পাউন্ডে ক্রয় করে কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 10,000 মানুষের পদচারণায় পরিণত হয় মিলন মেলা। দেখতে আসা প্রবাসীরা স্মৃতিচারণ করেন পুরনো দিনের কথা। বেশ এক্সাইটেড মনে হচ্ছে। অতীতের অনেক স্বচ্ছ ছবি আমার চোখের সামনে, যেটা আমাকে বর্তমানের সাথে আমি কম্পেয়ার করতে পারছি যে আমরা কত অগ্রসর হয়েছি। লন্ডনের মাঝে বেস্ট হসপিটাল আছে রয়্যাল লন্ডন।
আর ওল্ডও আছে। এখন আমার মেমোরিতে আরও আমি মনে করি আমরা যেমন লোকাল কাউন্সিল টাউন হল হয়েছে আমরা লাগিয়ে মেমোরি রয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় তিনি বলেন 250 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাটি আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে তিনি আনন্দিত। We were able to preserve and protect this historic building for the people of the borough. I feel very humbled and emotional that this building means so much. মর্নিং থাকি এখন পর্যন্ত মানুষ আইরা মানুষ এনজয় করে, পুরা কমিউনিটি থেকে মানুষ আইরা, ডাইভার্স কমিউনিটি। সো এটা এক্সেপশনাল একটা ইভেন্ট হয়েছে টাউন আমলেটের হিস্ট্রির মাঝে। সো আমরা মনে করি এটা সামথিং টু সেলিব্রেট। ওপেন ডে ও কাউন্সিলের 60তম বার্ষিকীতে দিনব্যাপী ছিল বিভিন্ন কমিউনিটির সাংস্কৃতিক পরিবেশনা, ফেস পেইন্টিং, খেলাধুলা সহ নানা আয়োজন। রূপান্তরিত টাউন হল তাদের সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেবে এমনটা প্রত্যাশা সাধারণের। ফেস পেইন্টিং আছে, পপকর্নস আছে, আরও খেলার জিনিস আছে, খুব ভালো লাগে বাচ্চা তোরও, আর এমনি হিস্ট্রিও জানতে পারে। 1757 সালে নির্মিত রয়্যাল লন্ডন হাসপাতালের পুরনো ভবনটি 2014 সাল থেকে বন্ধ ছিল। প্রায় 130 মিলিয়ন পাউন্ড ব্যয়ে সংস্কার শেষে 2023 সালে কাউন্সিলের নিজস্ব টাউন হলে রূপান্তর করা হয়। নিজস্ব ভবনের কারণে প্রতি বছর কাউন্সিলের লাভ হবে প্রায় 16 মিলিয়ন পাউন্ড। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববাসীকে বার্তা দেবেন ডক্টর ইউনূস, জানালেন প্রেস সচিব। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে। সন্ধ্যা নামলে ঢাকার দর্শনীয় স্থানে চুরি ছিনতাই আতঙ্ক, সর্বস্ব কেড়ে নিচ্ছে অপরাধীরা। কর্মসংস্থান সংকট ও বেকারত্বে বাড়ছে অপরাধ, বলছেন গবেষকরা। আকস্মিক বন্যায় শেরপুরে ভেসে গেছে পুকুরের মাছ ও ফসল, ক্ষতিগ্রস্তের তালিকা করছে কৃষি বিভাগ। বাঁধ মেরামতের আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।